আলকাট্রাজ এসকেপ, জেল পালানো এক অমীমাংসিত কাহিনী। 12ই জুন 1962 সাল সকালবেলা রুটিন মাফিক সেল চেক করা শুরু করেছেন আলকাট্রাজ কারাগারের কারারক্ষীরা। বব কয়েদি ততক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু জন অ্যাংলিং, ক্লারেন্স অ্যাংলিন আর ফ্রান্স মরিস তখনও ঘুমিয়ে। সেলের বাইরে থেকে দেখা যাচ্ছে তাদের মাথা, কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তারা। এভাবে কিছুক্ষণ পার হয়ে গেলে সেলের দরজা খুলে ভিতরে ঢুকলো রক্ষীরা। কিন্তু এ কি, সেলে তো বন্দিরা নেই, ওগুলো আসলে এক একটা প্লাস্টারের ডামি। হকচকে গেল সবাই। এখানেই শেষ নয়, তাদের সেলগুলোর নিচের দিকে থাকা ভেন্টিলেটরও ভাঙা। এর মানে পালিয়েছে তারা। যে কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া হতো, সেখান থেকেই পালিয়েছে একজন নয়, দুজন নয়, তিনজন বন্দি। সবাই স্তম্ভিত হয়ে যায়। বেজে ওঠে অ্যালার্ম। তাৎক্ষণিকভাবে পুরো আলকাট্রাজকে লকডাউন করা হয়। শুরু হয় 3 ফেরারির খোঁজ। মজার ব্যাপার হলো, তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারা আদৌ পালাতে সক্ষম হয়েছিল সেই বিচ্ছিন্ন আলকাট্রাজ থেকে, নাকি সান ফ্রান্সিসকোর হিম শীতল জলে তাদের শরীর সমাধি হয়েছিল, তা ইতিহাসে অন্যতম রহস্য হিসাবে আজও বিদ্যমান। নানা রকম তত্ত্ব চালু আছে এই রহস্য নিয়ে। কেউ বলে তারা সফলভাবে পালিয়েছিল, আবার পরে উদ্ধার হওয়া জামা কাপড় ও হাতে বানানো রেনকোটের নৌকা যাতে তারা পালিয়েছিল তা সম্পূর্ণ বিপরীত কথা বলে। দীর্ঘদিন পর সবাই যখন আলকাট্রাজ কাহিনীর কথা ভুলেই যেতে বসেছিল, তখন 2013 সালের দিকে এক চিঠি সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করে। তবে এই রহস্যের চূড়ান্ত সমাধান কিন্তু আজও হয়নি। রহস্য নিয়ে মাথা ঘামাবার আগে চলুন জেনে আসা যাক আলকাট্রাজের ঐতিহাসিক যাত্রা কিভাবে শুরু হলো, কেনই বা এটি এত বিখ্যাত। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বেতে বেশ কয়েকটি দ্বীপ আছে। এক পাশে ট্রেজার আইল্যান্ড, আরেক পাশে অ্যাঞ্জেল আইল্যান্ড, মাঝে অবস্থিত আলকাট্রাজ। 1909 সালে এখানে এক মিলিটারি প্রিজন গড়ে তোলা হয়, যার নাম দেওয়া হয় দ্বীপের নামেই। 1934 সালে তা পরিণত হয় ফেডারেল সান ফ্রান্সিসকো উপকূল থেকে প্রায় 1.5 মাইল দূরে উপকূল থেকে একদম বিচ্ছিন্নভাবে এই কয়েদখানা অবস্থিত। তারপর 1963 পর্যন্ত একই ছন্দে বন্দীদের আটক করার কাজটি করে গেছে এই আলোচিত কয়েদখানা। এই সময়ের মধ্যে এখানে সাজা ভোগ করতে এসেছিল কুখ্যাত আল কাপন, পাখি ম্যানব খ্যাত রবার্ট স্টাউডের মতো অপরাধীরা। সাধারণত সবচেয়ে বেয়ারা কয়েদিদেরই এখানে আনা হতো। অন্যান্য কারাগারে যেসব কয়েদি কারাগারে মেনে চলতে ব্যর্থ হতো অথবা পালানোর চেষ্টা করা বন্দীদের শাস্তি স্বরূপ আলকাট্রাজে পাঠিয়ে দেওয়া হতো। কারণ এখানকার বিচ্ছিন্নতা ও একঘেয়ে রুটিন যা যে কাউকে ঠিক পথে চলতে বাধ্য করে। তাছাড়াও নিরাপত্তা ব্যবস্থা এতই কঠোর ছিল যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব মনে করত সবাই। বলা হয়ে থাকে এখানে সবকিছুই পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হতো। এমনি এমনি কেউ কোনো সুবিধাই পেত না। সব মিলিয়ে খুবই কষ্টের ছিল জীবন। যখন কারারক্ষীরা মনে করত অপরাধীরা বাধ্য অনুগত হয়েছে, তখনই মুক্তি মিলত এই একঘেয়ে জীবনের অপরাধীকে পাঠানো হতো অন্য কোনো ভালো কয়েদখানায়। আলকাট্রাজের আরেক নাম রক, যেন এর কাঠিন্যকে নির্দেশ করে। পুরো পৃথিবীর মধ্যে এটি ছিল সবচেয়ে সুরক্ষিত জেল। এখান থেকে পালানোটা ছিল শুধু কঠিন না, প্রায় অসম্ভব। চারিদিকে ঘেরা সুউচ্চ দেওয়াল, নিরাপত্তায় নিয়োজিত গার্ড কিংবা উপকূল থেকে বিচ্ছিন্ন থাকা সবকিছু নির্দেশ করে এখানকার কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে। তাছাড়াও আলকাট্রাজকে ঘিরে রয়েছে সান ফ্রান্সিসকোর বের হিমশীতল জল, যেখানে আপনি মুহূর্তের মধ্যেই মারা যেতে পারেন। এর থেকেও বড় ব্যাপার হলো, এমনও অনেক সময় গিয়েছে যখন একজন বন্দির জন্য 3 জন নিরাপত্তা রক্ষীও নিয়োজিত ছিল। এত কিছুর পরেও 1962 সাল পর্যন্ত আলকাট্রাজ থেকে 14 বার পালানোর চেষ্টা করা হয়েছিল। বলা বাহুল্য সবকটি ছিল ব্যর্থ প্রচেষ্টা। 1962 সালের 11ই জুন যারা পালানোর চেষ্টা করেছিল
তারা ব্যতীত ধরা পড়েছিল সবাই। অ্যালিং ব্রাদার্স, ফ্রাঙ্ক মরিস, তারা তিনজন ও তাদের কাহিনী তাই এখনো ঘোরে মানুষের মুখে মুখে। পালানোর পরিকল্পনাটা প্রথম এসেছিল ফ্রাঙ্ক মরিসের মাথার থেকে। তার ছিল প্রখর বুদ্ধি। মধ্য 30-এর মরিসের অপরাধের তালিকা বেশ লম্বা এবং এর আগেও বহুবার সে জেল খেটেছে। তবে এবার সে ব্যাংক ডাকাতির কারণে ধরা পড়ে এবং আলকাট্রাজে আসে 1960 সালের জানুয়ারি মাসের দিকে। জন ও ক্লারেন্স অ্যাংলিং একই অভিযোগে অভিযুক্ত ছিল, ব্যাংক ডাকাতি। 30-এর কোঠায় থাকা দুই ভাই আলকাট্রাজে আসার আগে আটলান্টার এক কারাগারে ছিল। সেখানে তাদের সাথে মরিসের পরিচয়। পালানোর চেষ্টা করায় তাদের আলকাট্রাজে পাঠিয়ে দেওয়া হয়। এই পরিকল্পনায় চতুর্থ ব্যক্তি অ্যালেন ওয়েস্ট, বয়স 33, অন্যদের মতোই কুখ্যাত অপরাধ জীবন। 1961 সালের ডিসেম্বরের দিকে তারা একসাথ হয়। কারাগারে হঠাৎ একদিন একটা করাত পড়ে থাকতে দেখে তাদের মাথায় আসে পালানোর চিন্তা। তারা জানতো কারাগারে স্টিলের বার কাটা সম্ভব নয়, কারণ তা খুব শক্ত। তাছাড়াও সামনের দিকে রয়েছে নিরাপত্তা রক্ষীরা। তবে সেলের নিচের দিকে থাকা ভেন্টিলেটর ভেঙে পিছন দিককার পথ পেরিয়ে হয়তো পালানো সম্ভব। কারাগারের সেল ব্লক বি এর ভেন্টিলেটরগুলো ভাঙা সহজ হবে, তাই তারা কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তাদেরকে সেখানে স্থানান্তরিত করতে। কারা কর্তৃপক্ষ হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল জেলের নিরাপত্তা নিয়ে, তাই তারা এই স্থানান্তরের অনুমতি দেয়। আলকাট্রাজে সবাই কোনো না কোনো কাজ করতে হতো। কেউ হয়তো ময়লা পরিষ্কারের কাজ করত, কেউ বাসন মাজা, আবার কেউ বাগান গাছগুলো পরিচর্যা, চুল কামানো সেলুনও ছিল সেখানে। আর দ্বীপের দক্ষিণ দিকে ছিল এক কারখানা, যেখানে রাবার, ম্যাট, জুতো, রেনকোট সহ নানা জিনিস তৈরি করা হতো। অবশ্যই সকল কাজ কারা কর্তৃপক্ষের অধীনে অল্প মজুরিতে হতো। এই খাটাখাটনি করতে করতেই তারা পেয়ে যায় পালানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। ওয়েস্ট ভালো নাপিত ছিল, আর তাই সে সেলুনের কাজ পেল। সেখান থেকে সে ড্যামির জন্য চুল, তাই তারা কারখানার থেকে অল্প অল্প করে রেনকোট চুরি করতে থাকলো। এভাবে তারা মোট 50টি রেনকোট চুরি করে। তাছাড়াও ভেন্টিলেটর ভাঙার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা সংগ্রহ করে চুরি করে। 1961 সালের ডিসেম্বরে থেকে পরবর্তী 6 মাসে তারা ধীরে ধীরে এগোতে থাকে। জেলের মাঠ থেকে পাওয়া করাত, ডাইনিং থেকে চুরি করা চামচ এবং একটি ভাঙা ভ্যাকুয়াম ক্লিনার মোটর থেকে ড্রিল মেশিন বানিয়ে সেগুলো দিয়ে প্রথমে ভেন্টিলেটর ভাঙা শুরু করে তারা। কাজটি ছিল সময় সাপেক্ষ, কারণ একেবারে খুব বেশি ভাঙা যেত না হাতে বানানো সেসব যন্ত্র দিয়ে। সাথে ছিল ড্রিল শব্দে পাছে যদি কেউ বুঝে ফেলে তার ভয়। তাছাড়াও তাদের ঢেকে রাখতে হতো যাতে কেউ তা দেখে ফেলতে না পারে। প্রতি রাতে তারা একটু একটু করে ড্রিল চালাতো, আর একটু একটু করে ভেন্টিলেটরে কংক্রিট আলগা হয়ে আসতো। ড্রিল মেশিনের শব্দ ঢাকার জন্য মরিস জোর গলায় গান করত আর বাদ্যযন্ত্র বাজাতো। দিনের বেলায় কার্ডবোর্ড, সুটকেস অথবা গিটার দিয়ে তারা ভেন্টিলেটরগুলো ঢেকে রাখত। একই সাথে তারা ডামি বানাতে শুরু করে। প্লাস্টার, রং, মানুষের চুল দিয়ে নিখুঁতভাবে বানানো হয় ডামিগুলো। উদ্দেশ্য অবশ্যই কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়া। ভেন্টিলেটর ভেঙে সেলের পিছন দিককার অংশে একটা ইউটিলিটি করিডোর, যা সচরাচর নিরাপত্তা রক্ষীদের নজরের বাইরে থাকে। করিডোর ধরে চলে আসা সেল ব্লকের ওপরের অংশ। সেখান থেকে ভেন্টিলেটর শ্যাফট বেয়ে ছাদে উঠে গেল আলকাট্রাজের ছাদে। ভেন্টিলেটর ফুটো করা ও ডামি বানানোর পাশাপাশি তারা তিনজন সেল ব্লকের ওপরের এই অংশে একটা ওয়ার্কশপ খুলে বসলো। পাইপ ঠিক করবে তারা। যেহেতু জেলে সবাইকে নানান কাজ করতে হতো, তাই তারা এ কাজের অনুমতি পেল। সেই ওয়ার্কশপেই তারা দিনের পর দিন পালানোর আসল প্রস্তুতিগুলি নেয়। জড়ো করে পালানোর জন্য নানা জিনিসপাতি। ওখানে কি হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য তারা ওয়ার্কশপটি পর্দা দিয়ে ঢেকে দেয়। পর্দা দিলে ধুলোবালি বাইরে আসবে না। তাদের দেওয়া এহেন যুক্তি মোক্ষমই বলা চলে। কারারক্ষীরা ঘুণাক্ষরেও টের পায়নি এসব কাজের আসল কারণ। পালানোর জন্য সবচেয়ে দরকার যে জিনিসটা ছিল তা হলো একটা নৌকা, কারণ জেল থেকে বেরোতে পারলে সান ফ্রান্সিসকোর দীর্ঘ জলরাশি পাড়ি দিতে হবে। চুরি করা রেনকোট দিয়ে নৌকা বানানোর কাজটা
তারা ওয়ার্কশপেই সারল। প্রথমে রেনকোটগুলোকে জড়ো করে সেখানে থাকা স্টিম পাইপের মাধ্যমে জোড়া লাগানো, তারপর একটি কনসার্টিনা দিয়ে সেগুলোকে ফোলানো। ব্যাস হয়ে গেল হাতে বানানো নৌকা। নৌকা ভাসার জন্য বৈঠা দরকার। সংগ্রহ করা কাঠগুলো দিয়ে তাও বানিয়ে ফেললো 4 জন। ছাদে উঠে কোন জায়গা দিয়ে নেমে সৈকতের কোন অংশ দিয়ে নৌকা ভাসালে কেউ দেখতে পাবে না, তাও তারা রেকি করে রেখেছিল হাতে বানানো একটা পেরিস্কোপ দিয়ে, যা তারা সেই ওয়ার্কশপেই বানায়। সব প্রস্তুতি শেষ, এবার আসল কাজটা সারার পালা। চিন্তা ভাবনা করে তারা ঠিক করলো 11ই জুনই হবে পালানোর জন্য সবচেয়ে ভালো দিন। 11 তারিখ রাতে রুটিন মাফিক সেল চেক শেষ হয়েছে। সব বন্দিরা সেলের ভেতর এবং অনেকেই হয়তো এরই মধ্যে ঘুমের রাজ্যে চলে গেছে। জন ও ক্লারেন্স, অ্যাংলিং, ফ্রান্স মরিস ও অ্যালেন ওয়েস্ট এই 4 জনেরই ঘুমাবারই কথা এখন, কিন্তু তারা তা না করে শুরু করলো পালানোর শেষ ধাপের বাস্তবায়ন। প্রথমেই ভেন্টিলেটরে গা গলিয়ে দেওয়া সহজ কাজ। সেই কাজটা সহজভাবেই করলো নিজে নিজে সেলের থেকে বাকি 3 জন। অ্যালেন ওয়েস্ট কাজটা কঠিন করে আর বেরোতে পারল না ভেন্টিলেটর বেয়ে। অধৈর্য হয়ে শেষমেশ ওয়েস্টকে রেখে রওনা করলো বাকি 3 জনের ওপরের ওয়ার্কশপের দিকে। পরিকল্পনা মতো অ্যাংলিং ভ্রাতৃদ্বয় ও মরিস সেল ব্লকের ওপরে ভেন্টিলেটর শ্যাফট বেয়ে চলে আসে ছাদে। সময় তখন প্রায় রাত 10টা। ঠিক এই সময় তারা শ্যাফটের ঢাকনায় এক ধাক্কায় উপরে ফেলে ছাদে উঠে আসে। ঠিক একই সময় নিরাপত্তা রক্ষীরা ঠাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছিল বটে, তবে পরে কোনো শব্দ না হওয়ায় আর গা করেনি। তারা আগেই ঠিক করে রেখেছিল যত দ্রুত সম্ভব জেলের ব্লাইন্ড স্পটে পৌঁছাতে হবে। জায়গাটা দ্বীপের উত্তর পূর্ব পার, যার পাশেই রয়েছে একটা পাওয়ার প্ল্যান্ট। এখান দিয়ে নৌকা ভাসাতে হবে, কারণ এখানে খানিকটা অন্ধকার, সার্চ লাইটের আলো একটু কম আসে। ছাদের সাথে থাকা রান্নাঘরের পাইপ বেয়ে তারা নিচে নেমে এলো। এখনো আরেকটা বাধা বাকি, জেলের কাঁটাতারের বেড়া। সেটিও খুব দ্রুততার সাথে পার করে ফেললো 3 জনই। এর সাথে সাথে তারা পৌঁছে গেল ব্লাইন্ড স্পটে, যেটা তাদের স্বাধীনতার চাবিকাঠি। ভাসিয়ে দিল তারা নৌকা। গন্তব্য সান ফ্রান্সিসকো বে পার করে স্থলভাগ। শীঘ্রই তদন্ত শুরু করলো FBI, US মার্শাল ও অন্যান্য তদন্ত সংস্থাগুলো। তারা সকল কারারক্ষীকে জেরা করলো, সাথে অ্যালেন ওয়েস্টকেও পাকড়াও করলো। পুরো সান ফ্রান্সিসকো বে জুড়ে সার্চ টিম চষে বেড়াতে লাগলো, কিন্তু 3 ফেরারির খোঁজ পাওয়া গেল না। এরই মাঝে অ্যালেন ওয়েস্টকে একটু চাপ দিতেই বের হলো আসল ঘটনা। অ্যালেন ওয়েস্ট পরিকল্পনার সবটাই জানায়। সে এও দাবি করে পুরো পরিকল্পনাটাই নাকি ছিল তারই। ওয়েস্ট বলে যখন সে ছাদে শেষমেশ পৌঁছেছিল ততক্ষণে বাকি সবাই রওনা দিয়ে দিয়েছে, তাই সে আবার সেলে ফিরে আসে। তাদের পরিকল্পনাটা ছিল এরকম: হাতে বানানো নৌকার প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে তারা প্রথমে যাবে কাছে থাকা অ্যাঞ্জেল দ্বীপের দিকে। সেখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারা ওই দ্বীপের বিপরীত দিকে যাত্রা শুরু করবে মেরিন কাউন্টির দিকে। মেরিন কাউন্টি দ্বীপ বেশি দূরে নয়। সেখান থেকে পৌঁছে তারা একটা গাড়ি ও কিছু কাপড় চুরি করে পালাবে। পরিকল্পনায় এই বিবরণ শুনে মেরিন কাউন্টিতে লোক লাগিয়ে দেওয়া হলো, কিন্তু পরবর্তী 12 দিনের মধ্যে এরম কোনো চুরির হদিশ সেখানেও পাওয়া যায়নি। 3 ফেরারিকেও কেউ দেখেনি, তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এরই মাঝে প্রায় 2 সপ্তাহে এমন কিছু প্রমাণ পাওয়া গেল যা বলে তাদের যাত্রা সফল হয়নি। যেমন 12ই জুন একটা হাতে বানানোর বৈঠা পাওয়া যায় অ্যাঞ্জেল আইল্যান্ডের কাছে, যা ওই 3 জনের বানানো বলে বোঝা যায়। 14ই জুন আলকাট্রাজ ও অ্যাঞ্জেলের মাঝামাঝি রেইনকোটের বানানো কিছু ব্যাগ খুঁজে পাওয়া যায়। ব্যাগগুলোতে ছিল অ্যাংলিনের পরিবারের ছবি ও হাতে লেখা চিঠি। 15ই জুন কাছের একটা সৈকতে পাওয়া যায় একটা লাইফ ভেস্ট, যা তাদের বলে প্রমাণিত হয়। এমনকি ঘটনার 10 মিনিটের মাথায় আলকাট্রাজের খুব কাছেই তাদের আরেকটি ভেস্ট পাওয়া যায়। 6 সপ্তাহ পর একটা লাশ ভাসতে দেখা যায় সান ফ্রান্সিসকোর বেতে, যদিও তার 3 জনের কারো কিনা তা বোঝা যায়নি। পরীক্ষা করে জানা যায় তারা যদি সান ফ্রান্সিসকোর বের হিমশীতল জলে ডুবে যেত তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচতে পারত। তীব্র স্রোত ও ঠান্ডা জলের কারণে এদের মধ্যে তীরে পৌঁছানো খুবই সম্ভাবনা কম। অ্যালেন ওয়েস্ট তার বাকি সাজা 3টি আলাদা কারাগারের থেকে সম্পন্ন করে, যদিও
1967 সালে ছাড়া পাওয়ার মাত্র 1 বছর সে বাইরে ছিল। আবার FBI 1979 সালে 3 জনের হদিশ না পেয়ে অমীমাংসিতভাবে তদন্ত বন্ধ করে দেয়, যদিও US মার্শাল তখনও হাল ছাড়েনি। তারা তদন্ত চালু রাখতে চায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পালানো 3 জন গ্রেপ্তার হচ্ছে, তাদের মৃত্যুর সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে, অথবা তাদের বয়স কমপক্ষে 99 বছর। 2010 সালে অ্যাংলিংদের এক ভাই রবার্ট দাবি করে তার সাথে অ্যাংলিংদের যোগাযোগ ছিল 1963 থেকে 1987 সাল পর্যন্ত। একইভাবে 2012 সালে অ্যাংলিংদের এক বোন দাবি করে তারা জন অ্যাংলিংদের থেকে ফোন কল পেয়েছে, এমনকি তারা নাকি ক্রিসমাস কার্ডও পেয়েছে অ্যাংলিংদের থেকে। তাদেরই ভাতিজা ডেভিড আরও একটা অদ্ভুত তথ্য সামনে নিয়ে আসে। তাদের দাদিমা নাকি প্রতি বছরই অ্যাংলিংদের স্বাক্ষর সহ গোলাপ ফুল পেত, কিন্তু এসব তথ্যের সত্যতা পায়নি FBI বা অন্য তদন্তকারী সংস্থাগুলো। সবাই হয়তো এই জেল পালাবার ঘটনা ভুলতেই বসেছিল, যদি না একটা চিঠি হঠাৎই পুলিশের কাছে আসতো। 2013 সালে একদিন অনেকটা চমকপ্রদভাবে সান ফ্রান্সিসকো পুলিশের হাতে একটা লেখা বেনামি চিঠি আসে। চিঠিতে এক ব্যক্তি নিজেকে জন অ্যাংলিন বলে দাবি করে সেই রাতে তারা সবাই পালাতে পেরেছিল বলে জানায়। সে লেখে, আমার নাম জন অ্যাংলিন। আমি 1962 সালে জুন মাসে আমার ভাই ক্ল্যারেন্স ও ফ্রাঙ্ক মরিসের সাথে আলকাট্রাজ থেকে পালায়। বর্তমানে আমার বয়স 83 বছর এবং আমি খুবই অসুস্থ। আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আমি সেদিন সফলভাবে পালিয়েছিলাম, তবে অক্ষতভাবে নয়। চিঠিতে এটাও লেখা ছিল তার 2 সাথী মরিস ও ক্লারেন্স যথাক্রমে 2008 ও 2011 সালে মারা যায়। যদি আপনারা কথা দিন আমাকে অল্প সময়ের জন্য জেলে নিয়ে চিকিৎসা দেবেন, তাহলেই একমাত্র ফিরতি চিঠি দিয়ে আমি আপনাদের আমার অবস্থান জানাবো। এবং হ্যাঁ, চিঠিটা নিছকই ঠাট্টা না, সিরিয়াস। এরপরই হঠাৎই 2015 সালে একটা ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি নাকি অ্যাংলিং ভাইদের। এক ব্যক্তি বলে সে এই ছবি ব্রাজিলের একটি ফার্মে তুলেছিল পালানোর কয়েক বছর পর। চিঠি কিংবা ছবি কোনোটারই সত্যতা পাওয়া যায়নি। তদন্ত সংস্থাগুলো মনে করে এগুলো সব ভাওতাবাজি। 1963 সালে প্রায় 30 বছর চলার পর আলকাট্রাজ বন্ধ হয়ে যায়। না, জেল পালাবার এই ঘটনার কারণে নয়, বরং উচ্চ খরচের কারণে। প্রকৃতপক্ষে এই ঘটনা অনেক আগেই তা বন্ধের চিন্তাভাবনা করা হচ্ছিল। আলকাট্রাজের নিকটবর্তী উপকূল থেকে প্রায় মাইল খানিক দূরে থাকায় খাবার জল থেকে শুরু করে সবকিছুই নৌকায় করে আনতে হতো। এতে প্রতিদিন বিশাল একটা খরচ হতো, যা অন্য কারাগার থেকে অত্যন্ত 3 গুণ বেশি। পরিত্যক্ত হয়ে যায় আলকাট্রাজ। তবে কালক্রমে আমেরিকা সরকারের উদ্যোগ নেয় জায়গাটি সংরক্ষণ করার। বর্তমানে তাই একে একটি পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। বহু মানুষ প্রতিনিয়ত এখানে বেড়াতে আসেন। এমনকি প্রতি বছর এখানে এসকেপ ফ্রম আলকাট্রাজ নামক এক অদ্ভুত প্রতিযোগিতাও আয়োজন করা হয়ে থাকে। নানা রকম মানুষ সেখানে অংশ নেয়। তাদেরকে সাঁতরে পাড়ে এসে প্রমাণ করতে হয় যে আলকাট্রাজ থেকে পালানো সম্ভব। জেল পালাবার এই রোমাঞ্চকর কাহিনী শুধু বাস্তবে সীমাবদ্ধ থাকেনি, হয়েছে সেলুলয়েডের ফিতায় বন্দি। 1980 সালের যে বছর FBI হাল ছেড়ে দিয়ে কেস স্থগিত করে দেয়, সেই বছরে এই কাহিনী নিয়ে তৈরি হয় সিনেমা, নাম এসকেপ ফ্রম আলকাট্রাজ। সেই সিনেমায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা ক্লিন্ট ইস্টউড। আসলেই তো এই আলকাট্রাজের আখ্যান সিনেমার মতো, একটুখানি বাস্তব আর অনেকটা রহস্য। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।